দর্শক, একাত্তর সকালে আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের আরেক অতিথির কাছে। কারণ এই তীব্র তাপ প্রবাহের কারণে আমরা দেখেছি নানা রকম আসলে কৃষি বা অর্থনীতির মধ্যে এরই মধ্যে প্রভাব শুরু হয়েছে। বিশেষ করে আমরা জানি যে আমরা তো মাত্র একটি ঈদ পার করলাম, সামনে আমাদের কোরবানির ঈদ রয়েছে, যেখানে অনেক বেশি আমরা জানি যে খামারিদের এক ধরনের ভূমিকা থাকে, কারণ তারা সারা বছর অপেক্ষা করেন এই বিষয়ে যে কোরবানির ঈদের সময় তাদের যেই খামারে যেই পশুটি তারা লালন পালন করছেন সেটি তারা ন্যায্য দামে বিক্রি করবেন। কিন্তু এই প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সেখানেও এক ধরনের প্রভাব তৈরি হচ্ছে। আমরা দেখেছি পোলট্রির খামারগুলোতে এর মধ্যে মুরগি সেটাই হচ্ছে ক্ষতির সম্মুখীন হয়েছে, অনেক মুরগি মারা যাচ্ছে, ছোট ছোট খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন সামনে কোরবানিকে রেখে গরু খামারিরা আসলে কী অবস্থায় আছেন আমরা একটু সেটি জানতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে রেজাউল করিম সিদ্দিক, কৃষি বিশেষজ্ঞ। অসংখ্য ধন্যবাদ, স্বাগত রেজাউল করিম সিদ্দিক যুক্ত হয়েছেন। কৃষির বিষয়ে তো আসলে এর আগে আপনার সাথেও আমাদের নানা রকম কথা হয়েছে, এই তীব্র তাপপ্রবাহের কারণে কী ধরনের ক্ষতির মুখে পড়ছি আমরা বা পড়তে যাচ্ছি। একই সাথে যেহেতু অর্থনীতির একটি বিশাল অংশ এই ছোট ছোট উদ্যোক্তাদের কাছ থেকেও আসে, খামারিদের কাছ থেকে আসে। গরুর খামারের অপেক্ষা আসলে করেন সারা বছর, তারা যে পশুটি লালন পালন করলেন সেটি হয়তো এই সময় ন্যায্য মূল্যে বিক্রি করবেন বা তাদের লাভজনক অবস্থায় তারা বিক্রি করবেন। কিন্তু এই তাপপ্রবাহের কারণে অন্যান্য খামারিদের মতো কিন্তু গরুর খামারেও এক ধরনের বিপর্যয় দেখা যাচ্ছে। আপনার কাছে ছোট এই বিষয়ে ছোট করে মন্তব্য একটু জেনে আলোচনা শুরু করতে চাই। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে বিষয়টির অবতারণা করেছেন সে বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে এটি আমাদের অর্থনীতির একটি বড় অংশ, এবং বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা খামারি আছেন তারা এখান থেকে একটি বড় ধরনের সফলতা পেতে চান, বিশেষ করে কোরবানির ঈদের সময়। আর কোরবানির ঈদের তো সিজন পরিবর্তন হয়, প্রতি বছরই 10 দিন করে এগিয়ে আসে। কখনো শীতকাল চলে আসে, আবার কখনো বা গ্রীষ্মকালে চলে আসে। এবার যে সময়টাতে কোরবানির ঈদ পড়েছে তখন আসলে ভরা গ্রীষ্মকাল, এবং আমরা যদি এভাবে চিন্তা করি যে এই যে সময়টিতে গরু বেশি করে খাবে, যে সময়টিতে তার সবচেয়ে বেশি গ্রোথ হবে, যে সময়টিতে সে বিক্রয়ের জন্য উপযুক্ত করা যাবে, সেই সময়টিতে কিন্তু এই প্রাকৃতিক প্রতিকূলতাটা তৈরি হয়েছে। মানুষের জীবন যেমন অসহনীয় হয়ে উঠেছে এই তীব্র তাপ প্রবাহের কারণে, একইভাবে কিন্তু প্রাণী জগতের উপর তার প্রভাব পড়ছে, যেটা আপনি বলছিলেন যে আমাদের পোলট্রির উপরে একটা নেগেটিভ প্রভাব পড়েছে, এবং একই সাথে এটি কিন্তু আমাদের মানে গবাদি পশুর উপরে প্রভাব পড়েছে। গবাদি পশুর উপর প্রভাব দুই রকম ভাবে পড়ে। আমরা যদি এভাবে চিন্তা করি যে এক ধরনের খামারি আছে যারা আবদ্ধ পদ্ধতিতে তাদের ঘরের ভিতরে গরুকে পালন করেন, সে সমস্ত জায়গাগুলোতে কিছু ফ্যান ট্যান থাকে, অনেক সময় সেখানে বেশি ভালো ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, কিন্তু তারপরেও সেই জায়গাগুলোতে কিন্তু গরুর চলাচলের জন্য খুব একটা বেশি জায়গা থাকে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রাকৃতিক বাতাস যে খুব বেশি আসে তা কিন্তু না। আর এখন যেটা আসছে অনেক ক্ষেত্রে গরম বাতাস চলে আসছে, লু হাওয়া চলে আসছে, এটা তাদের জন্য একটি চ্যালেঞ্জের বিষয়। এবং সেইখানে গরুকে সুস্থ রাখার ক্রসব্রিড যেগুলো আছে বা বিদেশি যে জাতগুলো আছে সেগুলো কিন্তু আবার গরম একেবারেই সহ্য করতে পারে না। সেই জায়গাটিতে কিন্তু তাদের হিট স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটি অনেক জায়গা থেকে আমরা খবর পাচ্ছি। বিশেষ করে যারা নাকি যে সমস্ত গবাদি পশুগুলো একটু বিদেশি জাতের বা সংকর জাতের। তবে আমাদের দেশি গরুর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে তারা অনেকটাই মানে সহনশীল অবস্থার মধ্যে থাকে, পরিবেশের অনেক রকমের প্রতিকূলতা তারা কিন্তু মোকাবেলা করতে পারে। আর আপনি যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের কথা বলেন, তারা যদি গোয়াল ঘর থেকে গরুটিকে একটু ছায়াযুক্ত স্থানে রাখেন, একটু খোলামেলা জায়গায় রাখেন, সরাসরি রোদ যাতে তাকে স্পর্শ না করে, তাহলে তাদের জন্য কিন্তু চ্যালেঞ্জটা তুলনামূলকভাবে কম। তবে চ্যালেঞ্জ একটা আছে, যখন তীব্র গরম থাকে তখন গবাদি পশু খেতে চায় না, আর খেতে না পেলে কিন্তু সে বৃদ্ধিও হবে না। অতএব আমি মনে করি যে আসলেই গবাদি পশুকে পালন করা, গবাদি পশুকে ম্যানেজ করা এবং তাদের কাছ থেকে ফলাফলকে আদায় করা এই সময় আসলে খুবই সংকটাপন্ন হয়ে উঠেছে। ছোট খামারি বলেন, বড় খামারি বলেন, এক এক জায়গায় আসলে এক এক রকমের চিত্র আমরা দেখতে পাই। আম, তাহলে আপনার পরামর্শ কি থাকবে, খামারিরা কি করবেন? কারণ এখনও যেই হয়তো মাসখানেকের বা 2 মাস কাছাকাছি সময় আছে যদি আমরা হিসেব করি, এই সময়টাতে এই খামারিরা তাহলে আসলে কি করবেন? তাদের জন্য কি ধরনের পরামর্শ আপনার থাকবে? কারণ সবার কাছে তো আর ঠিক সেরকম সুযোগ সুবিধা নিয়ে ব্যবস্থাপনাটি আসলে করা সম্ভব হবে না, অন্ততপক্ষে এই এত অল্প সময়ের ভিতরে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।
সবচেয়ে বড় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সরাসরি সূর্যের আলোতে গবাদি পশুকে চড়ানো যাবে না। এটা হচ্ছে যে কথাটি আপনি আগের আলোচনায় বললেন যে 11টা থেকে 4টা পর্যন্ত যে সময়টা মানুষের জন্য আপনি অনুপযুক্ত বলছেন, সেই অনুপযুক্ত সময়টি কিন্তু প্রাণীকুলের জন্য প্রযোজ্য। অতএব তাদেরকে রোদে না রেখে বাড়ির পাশে কোনো খোলা জায়গাতে ছায়াযুক্ত স্থানে, যেখানে প্রচুর আলো বাতাস হবে কিন্তু সূর্যের আলোটি সরাসরি তার উপরে পড়বে না, এরকম একটি জায়গায় যদি আপনি রাখতে পারেন তাহলে সেটি তার জন্য কিছুটা হলেও আরামদায়ক ব্যবস্থা হবে। আর যারা খামার ভিত্তিক রাখেন তারাও চেষ্টা করবেন দরকার পড়লে কিছু কিছু গরুকে ঘর থেকে বের করে নিয়ে এসে একটু খোলা জায়গায় রাখা, কিছু জায়গাকে ঘরের ভিতরে রাখা এবং ভেতরে প্রচুর পরিমাণে ফ্যান বা ভেন্টিলেশনের ব্যবস্থা করা, যাতে তারা এই মানে একটা গরমের অবস্থা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। আরেকটা যে কথাটি প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলেন সেটি হচ্ছে যে আপনি যখন প্রচন্ড মানে গরম থাকে বা তাপ থাকে তখন আপনি গরুকে খেতে দিবেন না। কারণ ওই সময়টায় সে যখন খায় তখন তার শরীরের ভেতরে এক ধরনের ক্রিয়া তৈরি হয়, তাতে তার বডির টেম্পারেচার কিন্তু আরো বেড়ে যায়। এই টেম্পারেচার বেড়ে যাবে, আবার বাইরের গরমটি হবে, এই দুটো মিলিয়ে কিন্তু তার জন্য একটি অসহনীয় অবস্থা তৈরি হতে পারে। বরং আপনি ওই সময়টিতে তাকে পানি খাওয়ান, যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ পানি খাওয়ানোর ব্যবস্থা করেন, যাতে শরীরের ভেতর যে তাপটি থাকে সেটি যেন সে কিছুটা হলেও নিবারণ করতে পারে। এইটি একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে তাকে খেতে দেবেন হচ্ছে যখন একটু ঠান্ডা হয়ে আসবে পরিবেশটা, অর্থাৎ আপনি সকালে খেতে দেবেন আর কিংবা 4টার পরে 5টার পরে ঘরে তোলার আগে আপনাকে খেতে দেবেন। হয়তো তার এই দুপুরবেলার খাওয়ার অংশটা হয়তো তার জন্য শরীরের উপর একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে এবং সেটি কিন্তু ভয়াবহ হতে পারে, হিটস্ট্রোক হতে পারে বা তার জন্য কিন্তু ক্ষতির কারণ হতে পারে। এটা হচ্ছে বিজ্ঞানীদের কথা বা এটা আমি মনে করি প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মীদের কথা। আর একটা বিষয় আছে যেটা সম্ভব যদি হয়, আপনি প্রতিটি গরুকে দিনে অন্তত পক্ষে 2বার করে গোসল করান। অর্থাৎ তাদেরকে আপনি শাওয়ারের ব্যবস্থা করুন, সেটা পুকুরে করান, সেটা পাইপ দিয়ে তাকে গোসল করান। আপনি যদি দিনে 2বার করে যদি তাকে একটু মানে শাওয়ার করাতে পারেন, গোসল করাতে পারেন, তাহলে কিন্তু সেই গরু একটু হলেও আরামদায়ক পরিবেশে থাকবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এরা কিন্তু কথা বলতে পারে না, এরা কিন্তু নিজেদের অসুবিধার কথাটা প্রকাশ করতে পারে না, কিন্তু অস্বস্তিটিকে বোঝার মতো ভাষা তাদের কাছেও আছে। সেই ভাষাটি আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা খামার করি তারা অন্ততপক্ষে সে সুস্থ আছে কি অসুস্থ আছে, সে কি অস্বস্তিতে আছে কি অস্বস্তিতে নাই, সেই জিনিসটা দেখে কিন্তু আমাদেরকে স্টেজ অনেকটা নিতে আসলে হবে। পরিবারের সদস্যের মতো করেই তাকে লালন নিশ্চয়ই, পালনটা করতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। যেহেতু যেহেতু কোরবানি ঈদের কথাই আসলে আমরা বারবার বলছিলাম এবং সামনে যেহেতু কোরবানি ঈদ তাকে ঘিরেই তো এই খামারিরা নানা ধরনের পরিকল্পনা করছেন, কিন্তু এখন এই আবহাওয়ার কারণে আপনার কাছে কি মনে হয় যে খামারিরা কি এক ধরনের এই বিপর্যয়ে পড়বেন কিনা যে এই প্রাণীগুলোকে দীর্ঘক্ষণ বাঁচিয়ে রাখার যে একটি বিষয় বা যত্নের যে বিষয়টি, সেটি তো কস্ট তাদের বাড়বেই। এবং একই সাথে আপনার কাছে কি মনে হয় যে এবার পশুর হাটে আসলে কোরবানির হাটে কি এই পশুগুলোর দাম কি বেড়ে যাবে কিনা, নাগালের মধ্যে আসলে থাকবার কোনো সুযোগ আপনি দেখেন কিনা? মানে বাস্তবতা হচ্ছে যে যদি আপনি বাজারে দাম বাড়বে কি বাড়বে না, কমবে কি কমবে না, এটা তো ডিপেন্ড করে হচ্ছে সাপ্লাই চেইনের উপরে, আমাদের চাহিদা কত এবং আমাদের উৎপাদন কত হচ্ছে আসলে। কিন্তু আপনি যদি বলেন যে যদি কিছুটা বাড়তি দাম না পান তাহলে আমাদের খামারিদের পোষাবে না, তার কারণটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু গবাদি পশুর খাদ্যের দাম কিন্তু অনেক বেশি। আর আপনি মনে করেন যে 1 মাস পরে 2 মাস পরে যখন নাকি বন্যা চলে আসবে অনেক জায়গায় কিন্তু ঘাস অ্যাভেলেবেল হবে না, অতএব তখন এই ঘাসটিও কিন্তু খামারিকে কিনে খাওয়াতে হবে বা অন্য কোনো বিকল্প জায়গায় যেতে হবে। তাহলে সহজলভ্য খাদ্যটি যদি গরুকে তিনি দিতে না পারেন তাহলে তার কস্ট অফ প্রোডাকশন কিন্তু বেড়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই হিট স্ট্রোকের কারণে এই গরুগুলোর যে গ্রোথ সেটা কিন্তু তুলনামূলকভাবে একটু কম হতে পারে। 3 নম্বর হচ্ছে যদি কোনো খামারি একটি গরু 2টি গরু যদি তার খামার থেকে হারিয়ে যায়, হিটস্ট্রোক করে, তাহলে সেই খরচটাও কিন্তু তার নিজের ক্যাপিটালের উপরেই বর্তাবে। তাহলে সব মিলিয়ে এই গরুর দাম কিন্তু বাজারে একটু চড়া থাকারই কথা আমার আমার নিজের হিসাব মতো। কিন্তু সেটি আসলে পানির দামে বিক্রি হবে নাকি চড়া দামে বিক্রি হবে সেটি তো নির্ভর করে ক্রেতার অভ্যাসের উপর এবং একই সাথে সাপ্লাই চেনের উপর। আমরা তো কোরবানির ঈদে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন তারা তো সবসময় দামাদামি করেই কিনতে চান। তবে আমার কাছে একটি বিষয় হচ্ছে যে আমরা একটু এরকমভাবে যদি বলি, যেহেতু এটি একটি আমাদের ধর্মীয় বিধান, আমরা প্রফিট লসটা কোরবানির ঈদের সময় না করে বরং নিজের পছন্দ মতো একটি পশুকে যদি আমি ক্রয় করি তার জন্য দাম যদি 2000 টাকা বেশিও দিতে হয় সেটি কিন্তু খামারিদের জন্য লাভজনক হবে, বিশেষ করে ক্ষুদ্র খামারিদের জন্য। কারণ তারা অনেক গরু
নিয়ে আসেন এবং তাদের কাছে কিন্তু গরুর সংখ্যা সবচাইতে বেশি। ছোট গরু, মাঝারি গরু তাদের কাছেই কিন্তু সবচাইতে বেশি আছে। সেই ক্ষেত্রে আমাদের একটি মানসিক প্রস্তুতি থাকা দরকার, যাতে আমরা খামারিদেরকে সহায়তা করার মতো একটা জায়গায় থাকতে পারি, আর খামারিরাও যাতে আমাদের ক্রেতাদেরকে দেওয়ার মতো করে গবাদি পশুকে উপস্থাপন করতে পারেন, এরকম একটি সিস্টেম আমাদের থাকা দরকার। আবার অনেকেই এই সময়গুলোতে দাবি করেন যে বিদেশ থেকে গরু আমদানি করে আমরা সাপ্লাই চেইনটাকে বড় করে রাখবো বা ঠিক করে রাখবো। আমি এটাতে সমর্থন করি না, কারণ যাই বলুন না কেন, অর্থটি দেশের ভিতরে থাকতে পারলেই সেটা ভালো, এবং সেই অর্থ আমাদের দরিদ্র মানুষে, আমাদের গ্রামীণ অর্থনীতিতে একটি বড় রোল প্লে করে। এটি আমাদের গত কয়েক বছরেই আমরা জানি, এবং সত্যিকার অর্থে খামারিদেরকে যদি আমরা এই সুযোগটা দিতে পারি, এই সুবিধাটা দিতে পারি, এই প্রতিকূলতার মূল্যটাকেও যদি আমরা দিতে পারি, তাহলেও কিন্তু একটা ভালো হবে। কারণ এই প্রতিকূলতা কিন্তু প্রকৃতির থেকে সৃষ্ট। এই প্রতিকূলতা কিন্তু কোনো ব্যক্তি তৈরি করেনি। আবার এই প্রতিকূলতার জন্য কিন্তু আমরা কম দায়ী না, কারণ আমরা পরিবেশকে কতখানি সংরক্ষণ করেছি, আমরা কতটা তাকে হেল্প করেছি তার মতো করে রাখার জন্য। তাহলে মানুষের যে ব্যর্থতা, মানুষের বিশেষ করে এই নাগরিক সমাজে আমরা যে রকমের দায়িত্ব পালন করার কথা, সেটা যদি আমরা না করে থাকি, আমাদের পলিসি মেকাররা যদি সেটা না করে থাকে, যে তার দায়টা, তার ক্ষতিটা শুধুমাত্র কাস্টমার কিংবা শুধুমাত্র খামারিরা বহন করবে, এটা কিন্তু হতে পারে না। অর্থাৎ এই অবশ্যই। জায়গাটিতেও আমাদের মনে হয় একটি সমন্বিত চিন্তা ভাবনা বা দৃষ্টিভঙ্গি থাকা দরকার। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম সিদ্দিক, যুক্ত হয়েছিলেন আপনি আমাদের সাথে। আগামীতে আবারও নিশ্চয়ই নানা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা হবে।